যে 45 ক্লাস শুরু। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঈদের পরবর্তী আমাদের প্রথম আজকে ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসটা হচ্ছে আমাদের অর্থনীতি বাজার অধ্যায়ের উপরেই। তো এতদিন আমরা মানে টেস্ট পেপার সলিউশন কিভাবে করতে হয় এগুলো তো আমরা করিনি, কারণ আমরা বেসিক ক্লাসগুলোই করাইছি। তো 27 ব্যাচের হয়তো একটু হইলেও উপকৃত হয়েছো তোমরা। আর আজকে আমরা করব এমসিকিউ, অর্থাৎ আজকে আমরা কয়টা এমসিকিউ পড়বো, মাত্র 20টা, বেশি পড়াবো না। সো এই 20টা ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের বাজার অধ্যায়ে যত ধরনের মানে কোয়েশ্চেন হইতে পারে, সম্ভাব্য প্রশ্ন, সেগুলো সব দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমরা জলদি যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর ক্লাসটা শেয়ার করে রাখো। পরবর্তীতে জানো তোমরা ক্লাসটা খুব সহজে খুঁজে পাও এই কারণে। ঠিক আছে? ওকে, তো একটু জলদি তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর তোমরা সবাই যুক্ত হয়ে যাও জলদি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখতে পারতেছো কিনা, এটা একটু জানাবা। ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম শশী, তুষার, একটু সবাই যুক্ত হয়ে যাও, সবাই একটু যুক্ত হয়ে যাও ভাইয়া। ওকে, শুরুতেই তোমাদেরকে বলে দেই, এই যে ক্লাসটা দেখতেছো এটা হচ্ছে আমাদের টেস্ট পেপার সলিউশন ক্লাস। ঠিক আছে? টেস্ট পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিগত বছরের যত কোশ্চেন ছিল, কীভাবে কোশ্চেনগুলো হয় এগুলো আমরা করব সাথে। ঠিক আছে? টেস্ট পেপার সলিউশন করব। তো অর্থাৎ টেস্ট পেপার সলিউশন বলতে টেস্ট পেপার যেগুলোতে মানে আমরা টেস্ট পেপার অলরেডি হাতে এসে গেছে আমাদের, আমরা এগুলো থেকে আজকে তো ফ্রি ক্লাস। তো এইখানে আমরা ফ্রি ক্লাসে তোমাদের সব তো আর ফ্রি ক্লাসে পড়াই দেওয়াটা যাবে না, তাই না? অর্থনীতি ক্লাস করতেছি, এটুকু তো বুঝতে হবে যে কোনো যদি আমি কিছু বিনিময়ে না নিয়ে থাকি তো এটা ফ্রি দেওয়াটা, আসলে ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না। তো আমরা তোমাদের কাছে ক্লাসে কয়টা এমসিকিউ দেখাই দিব, এটা দিয়ে বুঝাই দিব যে ভাইয়েরা আসলে কেমন ক্লাস নেয়, ক্লাসটা নিতে পারে কি না, এই জিনিসগুলো। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তোমরা একটু জলদি যুক্ত হয়ে যাবা, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবা। ঠিক আছে? ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। আমরা অলরেডি অনেক দেরি করে ফেলছি, সিয়াম ভাইয়া মানেই লেট, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে ভাইয়া ক্লাস নিতে আসলেই লেট হয়ে যায়। হোক, কোনো ব্যাপার না, ক্লাস লেট হোক, বাট ক্লাসে কিন্তু পড়াশোনা অবশ্যই করতে হবে, আমরা পড়াশোনাটা ভালোভাবে করব। ওকে, তো দেখি কতজন ক্লাসে উপস্থিত তোমরা আজকে। অনেকদিন পর ক্লাস, তাই না? হাতে কি হয়েছে? ভাইয়া আমি খেলাধুলা করতে গিয়ে হালকা একটু লাগছে হাতে, এটা ব্যাপার না, এটা মাইনর ইনজুরি, ঠিক হয়ে যাবে। এটা কোনো মানে একটু খেলতে গিয়ে আমরা মানে ব্যাট করতে গিয়ে সেই সময় একটু ব্যথা পাইছিলাম। ওকে, জিএসটি ক্লাস হওয়ার কথা, হ্যাঁ জিএসটি ক্লাস হবে তোমাদের, জিএসটি ক্লাস হবে তোমাদের, জুবাইর স্যারের ক্লাস হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তোমরা এখন ইকোনমিক্স যাদের দরকার অথবা যারা অর্থনীতি স্টুডেন্ট তারা এখানে ক্লাসটা করতে পারো। অ্যাডমিশন রিলেটেড তোমাদের পড়াশোনা এখানে তেমন কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা এখন এই ক্লাসটা দেখো। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিই, আমরা শুরু করব। আচ্ছা, আমরা কিন্তু এগুলো পড়ে ফেলছি। দেখো, আমরা এতদিনে চতুর্থ অধ্যায় নিয়ে পড়ছি, বেসিক জিনিসগুলো, বাজার কাকে বলে, বাজার কত প্রকার, কি কি, এই সব যত বেসিক আছে দেখো সবগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে? এই ধরনের যত কিছু রিলেটেড সব কিছু আছে আমরা শেষ করে ফেলছি। একচেটিয়া বাজার ভারসাম্য কীভাবে হয় এই রিলেটেড আজকে কোয়েশ্চেন করব। জাস্ট ক্লাসটা বেশিক্ষণের হবে না, অল্প একটু ক্লাস হবে, বাট ঠিক করে ফেলবো। অ্যাডমিশনের ক্যান্ডিডেটরা এখানে ক্লাস করে না, না অ্যাডমিশন ক্যান্ডিডেটদের এখানে কিছু নাই। অ্যাডমিশন ক্যান্ডিডেট কেন ক্লাস করবে এখানে? তোমাদের তোমাদের জিএসটি ক্লাস হবে, জিএসটি ক্লাস হবে, একটু ধৈর্য ধরো, ক্লাসটা দেওয়া হচ্ছে, শুরু করা হচ্ছে। ঠিক আছে? আমি তোমাদের জোবাই স্যারকে একটু আগে দেখে আসছি, সমস্যা নেই। ঠিক আছে? আমার হাতে খেলতে গিয়ে ব্যাটিং করতে গিয়ে লাগছে আর কি, ব্যাটিং করতে গিয়ে লাগছে। আচ্ছা আচ্ছা, তোমরা এই ক্লাসে, এটা জাস্ট তোমাদের এইচএসসির ভাই আপুদের ক্লাস। ঠিক আছে? তোমাদের ছোট ভাই বোনদের ক্লাস, এখানে তোমাদের না থাকলেও চলবে।
ঠিক আছে, বাট তোমাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, সমস্যা নাই, তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা এখন ক্লাস করতে পারো, একটু পরে তোমাদের ক্লাস শুরু করে দেবে। ওকে, আমরা অনেক সময় নিয়ে ফেলছি, তাই না? আমরা অনেক সময় নিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা অ্যাকচুয়ালি বাজার দেখে ফেলছি ভারসাম্যের শর্তগুলো কি কি। আমি বলছি না যে দুটো ফরজ জিনিস, মানে ভারসাম্য মনে রাখতে হলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এমসি ইকুয়াল এমআর হবে, অথবা এমআর ইকুয়াল এমসি হবে। এমআর এমসির সমান হবে, আর এমসি রেখার ঢালটা বড় হবে এমআর রেখার ঢাল থেকে। এটা হচ্ছে ভারসাম্যের শর্ত। এই জিনিসগুলো মাথায় রাখো। এই যে ফ্রি পড়ায় দিচ্ছি মানে এই না তোমরা কমন পাবা না। আজকের ক্লাসটা করলে তোমরা পরীক্ষায় 4 মার্ক কমন পাবা শিওর। যাও বলে দিলাম, 4 মার্ক কমন পাবা, 4 মার্ক কমন পাবা যদি আজকের ক্লাসটা করো। এই ফ্রি ক্লাস থেকে তোমরা 4 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ 4 মার্ক কমন পাবা। তো এই যে শর্ত, প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত, এটা হচ্ছে বেসিক জিনিস বুঝতে আমাদের কাজে লাগে। বেসিক জিনিস বুঝতে আমাদের কাজে লাগে। এখান থেকে সৃজনশীল তো অবশ্যই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর অতিরিক্ত শর্ত আছে, এটা জাস্ট দেখে নিবা। একচেটিয়া কারবারে উপরোক্ত দুটি শর্ত পালন করলেই মুনাফা সর্বোচ্চ অর্জন করতে পারে না, এর জন্য অতিরিক্ত শর্তের প্রয়োজন হয়। স্বল্পকালে একচেটিয়া কারবারে 3টি উৎপাদন অবস্থার সম্মুখীন হতে পারে, অর্থাৎ 3টা অবস্থার সম্মুখীন হয়। সেটা হচ্ছে এক অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে ক্ষতি। তো এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, এগুলো আমরা জানি, তাই না? এগুলো আমাদের সব পড়াই আছে। আচ্ছা, ক্ষতি স্বীকার করেও উৎপাদন করবে কতক্ষণ, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্ষতি স্বীকার করেও উৎপাদন করবে। একটা ফার্ম ক্ষতি স্বীকার করতেছে, সে বুঝতেছে তার ক্ষতি হচ্ছে, কিন্তু সে কতক্ষণ পর্যন্ত উৎপাদন করবে, এই জিনিসটা কিভাবে বুঝবা, এটুকু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্টটা করে দিন। ওকে, তো এখানে বলছে গড় ব্যয় অ্যাভারেজ কস্ট যখন বেশি হবে কি থেকে, দাম থেকে। আর দাম যখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে বেশি হবে। এই সিচুয়েশনটা তোমরা বোঝার চেষ্টা করো। একটা ফার্ম কতক্ষণ পর্যন্ত সে ক্ষতি হচ্ছে জেনেও মানে কি করবে, উৎপাদন চালিয়ে যাবে। সেটা হচ্ছে ধরো আমার লাভ ক্ষতি না হলে তো আমরা বুঝবো না যে ক্ষতি হয়েছে কিনা, মানে আমার আয় দেখতে হবে। তো টোটাল রেভিনিউ ধরো 5 কোটি টাকা, 5 কোটি। আমার টোটাল কস্ট হচ্ছে 6 কোটি টাকা, কারণ বেশি না হলে তো বুঝবো না আমি। 6 কোটি টাকা ধরে নিলাম, 6 কোটি টাকা। এই টোটাল কস্ট মানে কি? টোটাল কস্ট মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। তো টোটাল ফিক্সড কস্ট ধরে নাও আমাদের 2 কোটি টাকা, আর প্লাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 কোটি। সো এই 4 কোটি যতক্ষণ হবে, 4 কোটি, এই 4 কোটিটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, আর 2 কোটিটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ স্থির ব্যয়। তো এখানে কথাটা কি, শর্তটা কি? অ্যাভারেজ কস্ট যখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে কি হয়, বেশি হবে। মানে বিষয়টা কি দাঁড়ালো, এটা আমরা টোটালে দেখলাম। এই টোটালটাকে আমরা অ্যাভারেজ হিসাব করে দেখি। ধরো অ্যাভারেজ হিসাব করব, অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ, মানে আমাদের কোম্পানি আরো অনেক বড়, অনেক কয়েকশো কোটি টাকার উৎপাদন করে থাকে ধরে নিলাম। তো এখানে তাহলে কি আসতেছে, অ্যাভারেজ কস্টের সূত্রটা আসবে টোটালের জায়গায় অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস এখানে টোটালের জায়গায় আসবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। বোঝা গেছে? স্থির ব্যয় মানে কি, এই 2 কোটি টাকা দিয়ে আমি কি করছি, আমি আমার হচ্ছে বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে সেটাকে সাজানো গোছানো থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি কেনা, এই জিনিসগুলো করে থাকছি 2 কোটি টাকা দিয়ে। আর এই 4 কোটি টাকা হচ্ছে আমার ধরো প্রত্যেক মাসে কি করতে হয়, শ্রমিকদের বেতন দিতে হয়, মজুরি দিতে হয়, এরপরে বিদ্যুৎ বিলের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কোনো ক্ষয়ক্ষতি হলে সেগুলো আবার মেরামত করতে হয়, অর্থাৎ এবার হচ্ছে কাঁচামাল ক্রয় করতে হবে, বিভিন্ন ধরনের খরচ যেটা আছে, অর্থাৎ যেটা ব্যবহার করলে খরচ করতে হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর যেটা কি তুমি এটা থেকে কোনো উৎপাদন পাচ্ছ না, অর্থাৎ আমি একটা গার্মেন্টস তৈরি করব, মানে গার্মেন্টস কি করব, তৈরি করব। তো গার্মেন্টসের জন্য যে বিল্ডিংটা তৈরি করছি, সেই বিল্ডিংটা তৈরি করার ফলে কি আমার উৎপাদন হয়ে যাবে? না, বিল্ডিংটা তৈরি করছি, বাট ওই বিল্ডিংয়ের ভিতরে আমি কি করব, বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসবো, সেখানে শ্রমিক নিয়োগ দিব, এরপরে বিভিন্ন ধরনের কাপড়ের কাঁচামাল ক্রয় করে আনতে হবে, সেইগুলোকে কি করব, সেলাই করব, প্রক্রিয়াজাত করব, করে সেইগুলোকে লেবেলিং করে তারপরে আমি বিক্রি করব। তার মানে কাপড় বিক্রি করলে আমার কি আয় হবে, বাট বিল্ডিংটা তৈরি করার ফলে আমার আয় হচ্ছে, বিষয়টা এমন না। বাট হ্যাঁ, আমাকে কাপড় তৈরি করতে গেলে একটা বিল্ডিং এর প্রয়োজন আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে, যে জায়গা থেকে আমি কি করব, উৎপাদন করব, তাই তো? তো এই জন্য ফিক্সড কস্ট সরাসরি কি আমাদের ইনকামের সাথে যুক্ত হয় না। এখন বলছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ওকে, ঠিক আছে। তো দেখা গেল আমার অ্যাভারেজ রেভিনিউ বেশি অ্যাভারেজ কস্টের থেকে। সো এই অ্যাভারেজ কস্টের থেকে বেশি, তো এটা মানে কি, আমার বুঝাচ্ছে এখানে একটা ক্ষতি হয়েছে। তো আমি সিদ্ধান্ত কি নিব, আমার ক্ষতি দেখে ডিরেক্ট কি আমি সিদ্ধান্ত নিয়ে নিব যে না ভাই আমি আর উৎপাদন করব না, এরকম কোনো সিদ্ধান্ত নিব না? আমি এরকম কিন্তু কোনো সিদ্ধান্ত নিব না।
সিদ্ধান্তটা হয়ে থাকে কিভাবে, সেইটা হচ্ছে এই শর্তটার মাধ্যমে। এই শর্তটা কি, অ্যাভারেজ কস্টের থেকে যখন দামটা কমে যাচ্ছে, অর্থাৎ আমি একটা দাম নিচ্ছি, বিষয়টা কি হইলো, আমি একটা দ্রব্যের দাম নির্ধারণ করতেছি, ধরো আমার অ্যাভারেজ কস্ট হচ্ছে 6 কোটি, অ্যাভারেজ কস্ট 6 কোটি টাকা, আমার আয় করতে হবে 6 কোটি থেকে বেশি, বাট দেখা যাচ্ছে কি এখানে আমার 5 কোটি টাকা কম, মানে কি আমার আয় হচ্ছে 5 কোটি, অর্থাৎ আমার ক্ষতি হচ্ছে 1 কোটি টাকা, ক্ষতি হচ্ছে 1 কোটি টাকা। এখন কথা হচ্ছে 1 কোটি টাকা ক্ষতি হলে কি আমি উৎপাদন বন্ধ করে দেব? না, তুমি ততক্ষণ পর্যন্ত উৎপাদন করবা যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে দামটা বেশি থাকবে, অর্থাৎ তোমার টাকাটা উঠে আসতেছে। অর্থাৎ এখন আমার অ্যাভারেজ রেভিনিউ যদি হয় 5 কোটি টাকা, সেই 5 কোটি টাকা কি 4 কোটি থেকে বেশি না অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে? তার মানে আমি উৎপাদন চালিয়ে যাব। 5 কোটি হলে আমি কি করব, আমার দাম ধরো আমি ধরে নিলাম এটাই, তো এটা কি হচ্ছে 5 কোটি টাকা, তার মানে আমি উৎপাদন চালিয়ে যাব 4 কোটির আগ পর্যন্ত, অর্থাৎ 4 কোটি টাকা হওয়া পর্যন্ত। 4 কোটির নিচে যখন চলে আসবে তখন আমি উৎপাদন বন্ধ করে দেব, যে এখান থেকে আমার পক্ষে কোনোভাবে লাভ করা সম্ভব না, আমার ফার্ম ক্লোজড। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে কি বুঝলাম, আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যতক্ষণ পর্যন্ত তার থেকে আমাদের দামটা বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উৎপাদন চালিয়ে যাব ক্ষতি হলেও। কারণ তুমি যদি সেই অবস্থায় মানে অফ করে দাও ফার্মটা পুরো, তোমার 5 কোটি টাকায় পুরো লস। কিভাবে ভাইয়া 5 কোটি টাকা কিভাবে লস হচ্ছে? দেখো, তুমি প্রথম বছরে আয় করছো 5 কোটি টাকা, ধরে নিলাম তুমি দেখছো কি আমার খরচ হচ্ছে 6 কোটি টাকা, আমি আয় করছি 5 কোটি টাকা, তাহলে তো আমার লস হয়েছে, তাহলে ফার্ম অফ। মানে কি তুমি এর পরের বছরে 5 কোটি টাকাও ইনকাম করতে পারবা না, তাই তো? এখন তুমি যদি ইনকাম চালায় যাও ওই 5 কোটি টাকা থেকে একটু কমও ওঠে, বাট তোমার ক্ষতি কিন্তু আলটিমেটলি 5 কোটি টাকা হচ্ছে না, পুরোটাই আর ক্ষতি হচ্ছে না, কিছু অংশ টাকা উঠে আসতেছে। তো এই জন্যই তুমি সেটা কতক্ষণ পর্যন্ত চালায় যাবা, যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে তোমার টাকার পরিমাণটা বেশি হবে, অর্থাৎ তোমার আর্নিংটা বেশি হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা, উৎপাদন চালিয়ে যাবা। বোঝা গেছে? তো এটা হচ্ছে একটা এমসিকিউ, এখান থেকে একটা এমসিকিউ আসার চান্স খুবই বেশি, তোমাদের এখান থেকে আসতে পারে। তো এই যে এখানে তোমাদের এমসিকিউ দেওয়া আছে, তো শুরু করো, এখন তোমাদের থেকে আমি প্রশ্নগুলো নিব, তো জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো, দেখি উত্তর দাও, জলদি কমেন্ট করো। ফার্স্ট কমেন্ট করো, এখানে কি বলছে, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন সে বাজারকে কি বলা হয়? এগুলো আমি বুঝাই দিছি, অনেক সুন্দর করেই বুঝাই দিছি, আশা করি তোমাদের ভুল হবে না এগুলো, ঠিক আছে? একের ক, অনেকে বলছে সোহাগ, মনির, তুলি, মাইশা, সবাই বলছে একের ক। ওকে, একের ক বলছো, দেখি আমরা। তো কি বলছে, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন সে বাজারকে কি বলা হয়? তো আমি এটা তোমাদেরকে এভাবে মনে রাখাইছিলাম যে ক্রেতা মানে সনি, ক্রেতা মানে সনি, বিক্রেতা মানে পলি, বিক্রেতা মানে পলি, ঠিক আছে? বিক্রেতা মানে পলি, তাহলে ক্রেতা মানে হচ্ছে সনি, বিক্রেতা মানে হচ্ছে পলি, যে কোনো মানে এই দুটো বোঝা গেছে। এখন কথা হচ্ছে বলছে কি কতজন, মাত্র একজন, অর্থাৎ যখন একজন বলছে, একজন মানে কি, একজন মানে হচ্ছে মনো, এক মানে মনো, দুই মানে ডুও, দুই মানে ডুও, আর দুইয়ের অধিক হলে আমরা ব্যবহার করব দুইয়ের অধিক, দুইয়ের অধিক যদি হয়, এক প্রশ্নে তোমার যত ধরনের কোশ্চেন হতে পারে সব শেষ এখানে, দুইয়ের অধিক হলে আমরা ওলি ইউজ করব, ওলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলছে একজন ক্রেতা, তার মানে মনোসনি, তো এটাকে একসাথে লিখলে হয় মনোপসনি, কি হয়, মনোপসনি। এখন যদি হয়তো দুইজন ক্রেতা, ডুওপসনি, যদি হয়তো মানে দুইয়ের অধিক বাট অনেক বেশি না, কয়েকজন হাতে গোনা, তাহলে হয়তো অলিগপসনি, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে, একের ক। ওকে, অ্যান্সার ঠিক আছে। এরপরে দেখি নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যটা বলো দেখি কোনটা হবে? এই তো ভেরি গুড, হ্যাঁ মিলন তোমারটা ঠিক আছে, এই তো এটাই অ্যান্সার চাচ্ছিলাম।
জলদি জলদি কমেন্ট করো, আমরা বেশিক্ষণ সময় নেব না, কারণ এটা খুব সহজ ক্লাস আমাদের এমসিকিউর, আমরা এমসিকিউ খুব জলদি শেষ করতে পারবো আশা করি। তোমরা যদি সাথে সাথে রেসপন্স করো ক্লাসটা, আর বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এইচএসসি যারা স্টুডেন্ট আসো, এখানে সব অ্যাডমিশন স্টুডেন্টে ভর্তি হয়ে গিয়েছিল, বাট তাতে ক্লাস শুরু হয়ে গেছে। সো এখন তোমরা যে কজন আসো আমি আশা করবো তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? জলদি অ্যান্সার করো। ওকে, তারপরে কি হবে? নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি? সমজাতীয় দ্রব্য না। সমজাতীয় দ্রব্য থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, অর্থাৎ সেম কোয়ালিটিতে আমরা সেম কোয়ান্টিটিতে সেম প্রাইসে একটা জিনিস পেয়ে থাকি, ঠিক আছে? এখানে বলছে নির্দিষ্ট দাম না, এটাও পূর্ণ প্রতিযোগিতার এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য। উপকরণের পূর্ণ গতিশীলতা নাই, এখানে গতিশীলতা থাকলে তো এটা পূর্ণ প্রতিযোগিতায় হয়ে যেত। এরপর বলছে নিকট পরিবর্তক দ্রব্য নেই। হ্যাঁ, এই বাজারের ঘাড়তারা বলা হয়, কারণ কি? মানে এটাকে আমি ঘাড়তারা বলি, একচেটিয়া, মানে সে যেটা বুঝবে সেইটাই, ঠিক আছে? এখানে তুমি এখন ক্রয় করো আর না করো তার কিছু যায় আসে না, বিষয়টা এই টাইপের হয়ে গেছে। কারণ হচ্ছে তার কোনো অপশন নাই। বিষয়টা মাথায় রাখবা, যখন তোমার কাছে অপশন থাকবে তখন তুমি মানে মরিয়া হয়ে উঠবা না যে তাকেই আমার লাগবে, সেই জিনিসটাই আমার লাগবে, বিষয়টা এমন না। যখন তোমার কাছে অপশন থাকবে তখন বলবা কি, সে গেলে যাক, আমার কিছু যায় আসে না, আমি অন্য জায়গা থেকে নিতে পারবো, অথবা বিষয়টা অন্য ক্ষেত্রেও হইতে পারে, এটা জীবনের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমাদের এইচএসসি স্টুডেন্টেরই দরকার, তো আমরা আশা করি তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে আমরা আরও অনেক স্টুডেন্ট তোমার ক্লাসটা দেখতে পারবে। ওকে, তাহলে এখানে বলছে কি, নিচে কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হচ্ছে নিকট কোনো পরিবর্তক দ্রব্য নেই। নিকট পরিবর্তক দ্রব্য নেই, ঠিক আছে? এখানে নিকট কি নেই? পরিবর্তক দ্রব্য নেই। ওকে, তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, অ্যান্সার আমরা পাইছি। কমেন্ট করো, একটু জলদি জলদি কমেন্ট করো, আমরা তোমাদের থেকে কমেন্ট দেখি কে কী কমেন্ট করলো। আচ্ছা, তাহলে নিকট কোনো পরিবর্তক দ্রব্য নেই, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর হচ্ছে পূর্ণ প্রযোজিত বাজারে, এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করবা। 3 নম্বরের অ্যান্সারটা করো দেখি, তোমরা একটু 3 নম্বরের অ্যান্সারটা করো। ওকে, তো পূর্ণ প্রতিযোগিতা বাজারে তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার কি করবা জানো? তোমরা ভাববা পূর্ণ প্রতিযোগিতা মানে তো হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, মানে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটাই তো আমরা জানি পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, ঠিক আছে? তো তোমরা ম্যাক্সিমাম উত্তর করবা কি? আমি বলি সেটা হচ্ছে যে ভূমি অক্ষের সমান্তরাল। অনেকের অ্যান্সার থাকবে গ, বাট একটু মাথা খাটাই অ্যান্সারটা করতে হবে, একটু বুঝে শুনে অ্যান্সারটা করতে হবে, যেখানে কি বলতে চাইছে, প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো বলছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের মোট আয়, এই যে ভেজালটা লাগছে এখানে বলছে কি টিআর। সো টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ, ঠিক আছে? টোটাল রেভিনিউ। তো এই টোটাল রেভিনিউ, এই রেখাটা কেমন হয়, এর আকৃতি কেমন হয়, মানে আমাদের ইকোনমিক্সের প্রশ্নগুলো এই টাইপেরই হয়ে থাকে। তো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে নিম্নগামী, ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল। ম্যাক্সিমাম অ্যান্সার থাকার কথা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ তারা এই যাবৎকালে এটাই পড়ে আসছে। তো অনেকেই আবার বলবে গ, এই যে অনেকেই গ বলতেছো, যেমন এখানে মাহমুদা তানিয়া আছো, তুলি বলছো, আবার অনেকেই বলছো, বাট সানজিদা সাফাও বলছো যে হচ্ছে কি, সাফাও বলছো কি যে গ, বাট না, এই যে তোমরা যে ভুল করলা, এই ভুলটা তোমাদের আর হবে না। তো এই যে ক্লাস করার উপকারিতা এইখানেই, ঠিক আছে? জাস্ট পড়ে গেলে হয় না, কারণ এই ভুলগুলো চোখের সামনে আসে না। তো এটা ভুল করাটা স্বাভাবিক, এটা আমি ওইভাবেই প্রশ্নটা করছি, এই জন্য বললাম এটা অ্যান্সার করো। তো এখানে কি বলছে, পূর্ণ প্রতিযোগিতা বাড়বে, মানে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ফার্মে টিআর রেখার আকৃতি কেমন হয়? টোটাল রেভিনিউ মানে কি জানো? তুমি একটা দ্রব্য নিচ্ছ 10 টাকা দিয়ে, দুইটা কত দিয়ে নিবা? 20 টাকা দিয়ে, তিনটা কত দিয়ে নিবা? 30 টাকা দিয়ে, চারটা কত দিয়ে নিবা? 40 টাকা দিয়ে। অর্থাৎ
পূর্ণ প্রতিযোগিতায় সমান দামে সমান পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো এই যে তুমি যে নিচ্ছ মোট টাকাটা কত আসতেছে 40, তারপরে বিষয়টা কি দাঁড়াইলো, গড়ে আসতেছে 10, প্রত্যেক ক্ষেত্রে 10 করে আসতেছে, গড় হোক প্রান্তিক মানে মার্জিনাল হোক যেটাই হোক, গড়ে 10 টাকা করে আসতেছে। বাট মোট কত আসতেছে, 1 একক নিলে তোমার 10 টাকা, 1 এককে 10 টাকা, তো 2 একক নিলে কি হচ্ছে 20 টাকা, 2 এককে কি হচ্ছে 20 টাকা, 3 এককে 30 টাকা। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 10, 20, 30 রেখাটা উপরের দিকে উঠবে, 40, 50, 60 এইভাবে রেখাটা উপরের দিকে অনেক উপরে উঠে যাবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে টিআর রেখাটার আকৃতি হবে এই টাইপের, অর্থাৎ টিআর হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এই প্রশ্নের অ্যান্সারটা কি ভুল হবে আরো, 3-এর ক, এই প্রশ্নটা কি ভুল করবা তোমরা, 3-এর ক, ভূমি অক্ষের সমান্তরাল হবে না ফাতেমা, ভূমি অক্ষের সমান্তরাল হবে না, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। হ্যাঁ পিআর অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ টোটাল রেভিনিউ। ওকে, আচ্ছা ভাইয়ের হাতে ব্যথা লাগছে আর কিছুই না, ভাইয়ের হাতে একটু সামান্য ব্যথা লাগছে আর কিছু না, ঠিক আছে, ভাইয়ের হাতে হালকা একটু ব্যথা লাগছে। ওকে, তাহলে টিআর রেখার আকৃতি কেমন হলো, টিআর রেখার আকৃতি এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা একটু কনফিউজিং, আশা করি তোমরা বুঝতে পারছো। তো একটা কথা, সেটা হচ্ছে ক্লাসটা করতেছো, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে এখনো যারা মেনশন করো নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এখন অনেক ভণ্ডরাই বলবা যে ভাইয়া আমার তো কোনো ফ্রেন্ডই নাই, ঠিক আছে, এগুলোর সাথে সব থেকে বড় ভণ্ড, তো আমরা এদের থেকে দূরে থাকবো, আমরা এইসব ভণ্ড পোলাপানের থেকে দূরে থাকবো, ঠিক আছে। আচ্ছা আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো এখানে কথাটা হচ্ছে কি, তোমরা এতদিন যা পড়ে আসছো সেটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতায় দাম রেখা, গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা সমান হয়, অর্থাৎ পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়। তো এখানে বলছে অ্যাভারেজ রেভিনিউ, পূর্ণ প্রতিযোগিতায় তুমি যখন একটা দ্রব্য নিবা, ধরো আমি বললাম 1 কেজি পেঁয়াজ নিচ্ছ তুমি 30 টাকা দিয়ে, 2 কেজি পেঁয়াজ তুমি কত দিয়ে নিবা 60 টাকা দিয়ে, 3 কেজি পেঁয়াজ কত নিবা 90 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে, 4 কেজি পেঁয়াজ নিবা 120 টাকা দিয়ে। তার মানে কি দাঁড়ালো বিষয়টা দেখো তো, প্রত্যেক ক্ষেত্রে তুমি 30 টাকা করে বেশি দিচ্ছ, প্রত্যেক ক্ষেত্রে প্রতি এককে, প্রতি এককে, প্রতি একক মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, প্রান্তিকের কথা বলতেছে। তার মানে মার্জিনাল রেভিনিউ আসতেছে কত 30 টাকা, তাই তো। এখন প্রত্যেকবার আমরা যদি গড় হিসেব করি কি আসে, গড় মানে হচ্ছে মোট আয় থেকে পরিমাণ বাদ দেওয়া। তো টোটাল রেভিনিউ যদি হয় 120 টাকা, তোমার একক হচ্ছে 4, ভাগ করলে আসে 30 টাকা, মানে এটাও সব ক্ষেত্রে কি আসতেছে 30-এ আসতেছে। তো এই যে দুইটাই সমান হইলো, এখন দামও নির্ধারণ করা হয়েছে 30 টাকা, তোমার প্রথমে দাম নির্ধারণ করা হয়েছে 30 টাকা, তার মানে প্রাইসটাও হচ্ছে 30 টাকা। তো এই জন্যই বলা হয় প্রাইস ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 30 টাকা করে দাম আসতেছে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, যে আমরা বেসিক জিনিসটা জেনে থাকি, শুরুতেই পড়ানো হয়, এটা হচ্ছে সেই বিষয়টা। বাট তোমাকে পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়নি, প্রশ্নে বলবে টিআর রেখার আকৃতি কেমন। এখানে যদি এ আর বলতো, এ আর বললে হ্যাঁ 100% এটাই কারেক্ট যে ভূমি অক্ষের সমান্তরাল, এম আর বললে ভূমি অক্ষের সমান্তরাল, পি রেখা বললে ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু প্রশ্নটা কিন্তু এটা বলেনি, প্রশ্নটা বলছে টি আর রেখার আকৃতি কেমন, যেটা তোমাকে কখনো বলাই হয় নাই। তো টি আর রেখার আকৃতিটা হয়ে থাকে এমন, টি আর মানে এটা হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কেন হলো সেটাও দেখাচ্ছি। যখন তুমি 1 কেজি দাম নিছো, মানে 1 কেজি পেঁয়াজ নিছো, 1 কেজি এখানে তো কোয়ান্টিটি বোঝায় তাই না, আর এখানে কি বোঝায় দাম বোঝায়। তো 1 কেজি যখন নিছো তখন তুমি 30 টাকা দিছো, এরপরে যখন তুমি 2 কেজি নিবা তখন তুমি কত টাকা দিবা 60 টাকা দিবা, 3 কেজি নিলে 3 কেজি নিলে 3 30 90 টাকা দিব, যদি 4 কেজি নেই তাহলে 4 কেজি নিলে আমাদের দাম আসতেছে 120 টাকা। অর্থাৎ এইভাবে প্রত্যেক ক্ষেত্রে দাম বাড়তেছে, অর্থাৎ টিআর রেখার আকৃতি কি হবে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, একদম সমান সুন্দরভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম উঠে যাবে উপরে, ঠিক আছে। তাহলে এটা হবে কি টিআর রেখার আকৃতি, মানে এরকম হয়তো রেখাটা, যাকে আমি একটু বাঁকা করে ফেলছি। তো টিআর রেখার আকৃতি কি হবে, বাম দিকে কি, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। বোঝা গেছে, এবার বুঝতে পারছো, বোঝা গেছে কি এবার? আচ্ছা তাহলে আমি আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো, তো এটা অ্যান্সার হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে,
এরপর বলছে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা বাজারকে কি বলা হয়? তোমরাই বলো বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজার, একটু বুঝে শুনে অ্যান্সার করবা। এটা কি একচেটিয়া হবে নাকি ডুওপলি হবে নাকি মনোপসনি হবে? তা আমি অ্যান্সার করতেছি, আমার মনে হচ্ছে কি এটা ডুওপলি হওয়ার কথা, তাই না? নাকি বহু বলতে তো দুই বুঝাচ্ছে, তাই না? চারের অ্যান্সারটা কি হবে? চারে কি খ হবে না? হ্যাঁ এই তো ফাতেমা, নতুন কিছু বুঝতে পারলে ভালো লাগে। যারা তোমরা এখনো অনেক কিছু থাকে যে বোঝো নাই, সেই জিনিসটা বুঝতে পারলে অনেক ভালো লাগে। তো চার অ্যান্সার কি? চারে খ হবে। কে কে আমার সাথে সহমত? কে কে চারে খ হওয়ার কথা না? চারে কি হওয়ার কথা? খ হওয়ার কথা তো। বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা বাজারকে কি বলে? ডুওপলি। দেখি কমেন্ট করো, জলদি কমেন্ট করো। ওই দেখ আর বড় ভাই আমারে কমেন্ট করে বলে কি যে ক্লাস বাদ দিয়ে খেলা দেখতে, এগুলো ভন্ডামি ছাড়া আর কি। চারের ডি। আচ্ছা পিয়া বলতেছে চারের ঘ। কেন ঘ? ঘ কেন হবে? চারের ঘ, সবাই ঘ বলতেছে। আমি বলতেছি খ, তোমরা ঘ বলতেছো কেন? ওকে, শিওর। মাশাআল্লাহ, তোমরাই তো ভালো পারো আমার থেকে। তুমি কি ক্লাস করবা? তোমাদের ক্লাস করার কি দরকার? তোমরা তো সবই পারো। হ্যাঁ, যেহেতু বলছে বহু সংখ্যক, বহু সংখ্যক বলতে এখানে আমরা অসংখ্য হিসাব করে নিচ্ছি, কারণ আমরা কেউ বসে থাকবো না যে কয়জন আসতেছে। একজন, সে আবার আসতেই পারে, সে আবার ঘুরে আসতে পারে। তেমন হয়েছে সে মার্কেট করতে আসছে, সো একটা জিনিস নিয়ে যায়নি, তো যখন বাসায় গেছে আর আম্মু আবার ওকে মারে পাঠাই দিছে, যা নিয়ে আয় তাড়াতাড়ি, তেল নিয়ে আসিস নাই কেন, নিয়ে আয়। এমন হতে পারে এরপরে বউ ধরছে যে মুরগির গোস্ত নিয়ে আসছো কেন, গরু আনো নাই কেন, নিয়ে আসো যাও। মানে বিষয়টা কি হলো, সে একটা মানুষ, সে বাজারে আসতেই পারে, 3-4 বার আসতেই পারে, তো তাকে আমরা তো 3-4 বার গণনা করবো না, তাই না? তো এই জন্য এখানে আমরা কি এটাকে বহু সংখ্যক হিসাবে নিয়ে নিই, মানে অসংখ্য হিসাবে আমরা নিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি হয়ে থাকে? এটা যারা চিত্র বোঝো তারাই বুঝবা, চিত্র যারা বোঝো তারাই পারবা এটা, ঠিক আছে? তো জলদি করে ফেলো। হ্যাঁ, দুইজন হলে ডুওপলি হতো। আচ্ছা আচ্ছা, মমিতার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ সামিহা, মমিতার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। আমি তোমাদের থেকে শিখবো, তোমরা ভালো পারো। হ্যাঁ এটা ফ্রি ক্লাসই হচ্ছে, ফ্রি ক্লাসই হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে অ্যান্সারগুলো বলে দিই। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা কেমন হয়ে থাকে আমরা সেটা দেখি। সেটা হচ্ছে চিত্রটা এমন হয়ে থাকে, এই হচ্ছে এআর রেখা, এই হচ্ছে এমআর রেখা, ঠিক আছে? তো এটা তাহলে কি হবে? এআর রেখা বড় হবে, এআর রেখাটা বড় হবে এমআর রেখার থেকে। তো এখানে কোথায় আছে? এআর সমান না, এআর ছোট না, এআর সমান ছোট না, এআর বড়। হ্যাঁ, তাহলে এটা কি হবে? পাঁচের অ্যান্সার কি হবে? পাঁচের অ্যান্সার হবে ঘ। তোমরা যখন অ্যান্সার করবা সবসময় কি করবা? আগে এলিমিনেট করার চেষ্টা করবা, অর্থাৎ বাদ দেওয়ার চেষ্টা করবা। এমসিকিউর অপশনগুলোকে বাদ দিবা, বাদ দেওয়ার পরে তারপর তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার ঘ, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা কি হয়ে থাকে? তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা হয়ে থাকে পি অথবা এআর অথবা এমআর, মানে এই তিনটা রেখাই ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, এখানে এআর দেওয়া আছে, সো এআর হইতে পারে, এআর হইতে পারে, না হলে এমআর হইতে পারে, না হলে পি হইতে পারে, ঠিক আছে? ছয়ের অ্যান্সার তাহলে কি হবে? ক। ছয়ের অ্যান্সারটা কি হবে? ক। এই যে চিত্রটা একটু আগে দেখাই দিলাম যেটা, সেইটাই পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর। এখানে একটা দাম নির্ধারণ করা হবে, ঠিক আছে? এটা পির একটা দাম থাকবে এখানে, এটাই জাস্ট, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো না? এরপরে দেখি, এরপর কি বলছে? একচেটিয়া বাজারে এআর রেখার অবস্থান হবে এমআর রেখার, একটু আগে দেখাই দিছি। সো এই প্রশ্নের অ্যান্সারটা আমি আশা করি তোমরা সবাই পারবা। এই প্রশ্নের অ্যান্সারটা আমি আশা করি তোমরা সবাই পারবা। জলদি কমেন্ট করো।
ওকে, তাহলে একচেটিয়া বাজারে এআর রেখার অবস্থান হবে এমআর রেখার উপরে। এমআর রেখার কোথায় হবে? অ্যান্সারটা কোথায় হবে? উপরে। কারণ কি, এআর উপরে থাকে, এমআর নিচে থাকে, এটা আমরা জানি। আচ্ছা, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? এগুলো খুব সহজ সহজ প্রশ্ন, বাট এগুলো থেকে কোশ্চেন আসে। তোমরা এখন দেখতে পারো, তোমরা বিভিন্ন বোর্ডে 25 সালে কোশ্চেন দেখতে পারো, 24 সালে কোশ্চেন দেখতে পারো, 23 সালে কোশ্চেন দেখতে পারো। এই রিলেটেড প্রশ্নগুলোই আসবে, বারবার বলতেছি, এই রিলেটেড কোশ্চেনগুলোই আসবে। সো এগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো একটু জলদি কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, জলদি কমেন্ট করো, তোমাদের থেকে আমরা অ্যান্সারটা নেই, ঠিক আছে? আর কোনো কিছু না বুঝলে তো অবশ্যই আসি। তো ভাইয়া এই জন্যই বলতেছি তোমাদের জন্য এই টেস্ট পেপার সলিউশন ব্যাচটা কেন এতটা ইম্পর্টেন্ট হবে, কারণ এইখানে আমরা তোমরা আগে থেকে যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল, মানে অর্থাৎ বেসিক ক্লাসগুলো, বেসিক না বুঝলে তো এগুলো বোঝার কথা না, তো বেসিক আগে থেকেই পড়ানো আছে, সেই ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ডেড ভার্সন হিসেবে দেওয়া হবে, এবং কবে কোনটা পড়বা সেটাও তোমরা মানে ওইখানে দেখতে পারবা, মানে লিস্ট করাই থাকবে। মানে এক কথা, তুমি জাস্ট পড়ে যাবা ভাই, আর কিছু করতে হবে না, তোমাকে রান্না করে খাওয়াই দেওয়া হচ্ছে, তুমি জাস্ট গিলবা, খাবা, এতটুকু তোমার কাজ, ঠিক আছে? তো এতটুকুই তোমার কাজ এখানে। এরপরে যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে, সাথে আমাদের ক্লাসগুলো পাবা, অর্থাৎ এখানে তোমাদের লাইভে আমরা তোমাদেরকে এইভাবে টেস্ট পেপার সলিউশন করে জাস্ট এমসিকিউ সিকিউ কীভাবে পড়তে হবে সেগুলোই দেখাই দিব, ঠিক আছে? তো দেরি করিও না, যারা এখনও ভর্তি হও নাই জলদি ভর্তি হতে পারো, কারণ এটা তোমাদের জন্য একটা বেস্ট, বলতে পারো একটা বেস্ট প্যাকেজ হবে। মানে এখানে তোমরা এখানে সব পেয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে? তো আশা করি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করবা যদি ক্লাস করো, ভালো মনোযোগ দিয়ে ক্লাস করো। এখানেই করতে হবে এমন না, নিজে পড়াশোনাটা করলেও ইনাফ, ঠিক আছে? পড়াশোনা করতে হবে। ওকে, তোমরা বলতেছো কি পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে 2। তোমরা যেহেতু 2 বলছো তাহলে 2। আর যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, এটা অ্যান্সার করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অ্যান্সার করবা, জলদি অ্যান্সার করবা। বাজারের বৈশিষ্ট্য নয় কোনটি? করো, জলদি অ্যান্সার করো। যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, নির্দিষ্ট স্থান, নির্ধারিত মূল্য, নির্দিষ্ট দ্রব্য, পূর্ণ নির্ধারিত চুক্তি। ওকে, এটা অ্যান্সার করি আমরা, একটু ফাস্ট অ্যান্সার করি। যারা যারা ক্লাসটা করতেছো সবাই মনোযোগ দিয়ে অ্যান্সারগুলো করো। হ্যাঁ ফাতেমা, 27 ব্যাচের হলে কোনো সমস্যা নেই, তোমাদের 27 ব্যাচের জন্য আমাদের ক্লাস আছে, সেটা হচ্ছে কোর্স আছে মিশন A+ 2.0। আশা করি তোমরা এখানে ভর্তি হবা। ওইখানে আবার তোমাদেরকে বেসিক ক্লাসগুলো সুন্দর মতো বুঝাই করানো হবে, অর্থাৎ 26 ব্যাচকে যেভাবে আমরা পড়াই নিয়ে আসছি এত দূরে, ইনশাল্লাহ তোমাদেরকেও সেভাবে আমরা পড়াবো, ঠিক আছে? ওকে, তো যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, হ্যাঁ তোমরা অনেকে অ্যান্সার করতেছো ক। ওকে, বাজার যেখানে তুমি দেখবা, যেখানে বাজার কথা দেখবা, এতদিন তোমার মাথায় একটা নির্দিষ্ট একটা জায়গার নাম মনে আসতো, এখন তোমাদের বাসা কোথায়, তোমাদের বাসাটা কোথায়, সেই আশেপাশে একটা জায়গার নাম বলো, বাজারের নাম বললে তোমার আশেপাশে একটা নাম মনে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেখানে থাকি, ধরো আমার বাসাটা হচ্ছে কুমিল্লায়, তো আমি যদি বলি আমার একটা বাজারের নাম মনে আসবে যে লাকসাম বাজার অথবা খিলা বাজার। মানে বিষয়টা কি, আমরা জায়গাকে চিনে থাকি, বাজার বললে আমরা সাধারণত আমরা স্থানকে বুঝে থাকি। কিন্তু অর্থনীতি যখন তুমি বাজার পড়বা, তখন তুমি, আচ্ছা বাজার কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার করে দিই, এখানে স্থানকে আগেই বাদ দিবা, অর্থাৎ স্থান যে হইতে হবে এমন না, স্থান ছাড়াও এখন বাজার হয়ে থাকে। তো ভাই স্থান হবে না তাহলে কি হবে? বাজারটা কিভাবে হয়? বাজার হয় অন্তত একজন ক্রেতা থাকতে হবে, একজন বিক্রেতা থাকতে হবে। তো ক্রেতা যে বিক্রেতা থাকবে, এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে দ্রব্য রিলেটেড, অর্থাৎ একটা দ্রব্যের কি হবে? ক্রয় বিক্রয় হবে, তাই তো? দ্রব্য অথবা সেবা, তো আমরা লিখতে পারি দ্রব্য অথবা সেবা। এই দ্রব্য অথবা সেবা কি করবে? ক্রেতা করতে চাইবে ক্রয়, বিক্রেতা কি করতে চাইবে? বিক্রয় করতে চাইবে, তাই তো? এখন কথা হচ্ছে ক্রয় বিক্রয় যে হবে, এর বিনিময়ের মাধ্যমটা কি হবে? বিনিময়ের মাধ্যমটা হবে দাম, অর্থাৎ একটা দ্রব্য মূল্য, দাম অথবা দ্রব্য মূল্য। এই হচ্ছে বাজারের সিনারি, ঠিক আছে? এর বাইরে আর কিছু লাগবে না, বাজারে স্থানটা আসতেছে না। অর্থাৎ এখনো যারা 27-এ ছিলা, তোমরা অনেকেই হয়তো বা জানতা না, তোমাদের জন্যই বললাম। এক কথা বাজার শেষ করে ফেলছো ভাইয়া তুমি, এই চিত্রের মাধ্যমে বাজার শেষ তোমার। অর্থাৎ একটা ক্রেতা একটা বিক্রেতা থাকতে হবে, মিনিমাম একজন করে থাকতে হবে, এর বেশিও থাকতে পারে। যেমন পূর্ণ প্রতিযোগিতা আমরা দেখি অসংখ্য ক্রেতা থাকে, কি থাকে? অসংখ্য ক্রেতা। আবার কি বিক্রেতাও কি থাকে? অসংখ্য বিক্রেতা থাকে। তার মানে দুইটাই কি থাকে? অসংখ্য থাকে। তবে এটা যদি হয়তো মনোপলি বাজার অথবা মনোপসনি বাজার, ডুওপলি বাজার, ডুওপসনি বাজার, অলিগোপসনি, অলিগোপলি, তখন কি হতো? তখন কিন্তু বিষয়টা এমন থাকতো না। তখন দেখা যেত একজন কোথাও আছে, কোথাও 2 জন আছে, কোথাও 6 থেকে 7 জন আছে, 8 জন আছে। তো এগুলো চেঞ্জ হতে পারে, বাট মিনিমাম একজন তো থাকবেই। ক্রেতা একজন থাকবে, বিক্রেতা একজন থাকবে। বিক্রেতা তার দ্রব্য অথবা সেবা বিক্রয় করতে আসবে, ক্রেতা দ্রব্য অথবা সেবা ক্রয় করতে আসবে। ক্রেতা দিবে অর্থ, বিক্রেতা দিবে পণ্য, ঠিক আছে?
এরপরে বিক্রেতা পণ্যটা নিয়ে যাবে, বিক্রেতা অর্থটা নিয়ে যাবে, ক্রেতা পণ্য নিয়ে যাবে। তো এই হচ্ছে কি এই বিষয়টা, ঠিক আছে? সম্পূর্ণ বিষয়টা এটা কি বাজার বলা হয়। তো এখানে নির্দিষ্ট স্থানটা কোনো ম্যাটার করে না, এখানে স্থান ম্যাটার করে না। সো যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, বাজারের বৈশিষ্ট্য নয় নির্দিষ্ট স্থান, বাকিগুলো সব বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, দুধের বাজার কোন ধরনের বাজার? দুধের বাজারটা কোন ধরনের বাজার? এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অর্থাৎ যে বাজারে তোমার দ্রব্যের যোগান দিতে পারবা না, অর্থাৎ নতুন করে দ্রব্যের যোগান আনা সম্ভব না, ঠিক আছে? তো শেষ। এখন আমি একটা বাজারে দুধ বিক্রি করতে যাই, তো আমার আছে 5টা গরু, তো 5টা গরু থেকে মিনিমাম আমার 5 থেকে 6 লিটার দুধ হয়। তো আমার কথা আমি একদিন তো এটাই নিতে পারবো, এর বেশি তো আর তার থেকে নিতে পারবো না, তাই না? তো সাপ্লাই না থাকলে আমি কিভাবে যোগান দিব, তাই না? মানে আমার কাছে সাপ্লাই নাই, তো আমি তো তোমাদের ডিমান্ড ফুলফিল করতে পারবো না। তার মানে কি বোঝাচ্ছে, এই বাজারে আমি দুধ যতটুকু নিয়ে আসছি ততটুকু আমি বিক্রি করতে পারবো, এর বেশি আমার পক্ষে সম্ভব না। তাহলে যে বাজারে নতুন করে দ্রব্যের যোগান দেওয়া যায় না এবং মানে পণ্যটা খুব অল্প সময় থাকে, দুধ দেখবা 5 থেকে 6 ঘন্টার মধ্যে পরে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো ওই দুধ দোয়ানোর পর থেকে ওই অল্প একটু সময়ের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়, আমাকে তাড়াতাড়ি বিক্রি করতে হয়। তো এই জন্য এটা কি অতি স্বল্পকালীন বাজার। একজন ক্রেতার বাজার কোনটি? একজন ক্রেতার বাজার কোনটি? ভাই এগুলো প্রশ্ন বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 25-এ আসছে, যশোর বোর্ডে 23-এ আসছে, দিনাজপুর বোর্ডে 21-এ আসছে। তো ভাইয়া এই প্রশ্নগুলো যে আসে নাই এমন না, মানে এগুলো যে আসে না এমন না, ঠিক আছে? তোমাদেরকে এখানে বোর্ডের কোশ্চেনই সলভ করানো হবে, বোর্ডের কোশ্চেনই তোমাদের এখানে সলভ করানো হবে, ঠিক আছে? আসলে যে কোশ্চেন সলভ করাচ্ছি এমন তো না, এখানে তোমাদের থেকে আমি অবশ্যই তোমাদের সমস্যা আমি দেখবো, রেসপন্স তোমাদের কি রেসপন্স করতেছো সেগুলো আমরা দেখবো, এরপরে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা সমাধান করাই দিব, তুমি কি বুঝতেছো না সেটা অবশ্যই বুঝাই দিব, ঠিক আছে? এই রিলেটেড সব কিছু তোমাদেরকে কি করা হবে, এক কথা বললাম না যে খাবার রান্না করে খাবার বেড়ে সুন্দর মতো মাখিয়ে তোমাকে তুলে দেওয়া হবে, তুমি জাস্ট মুখে নিয়ে খেয়ে ফেলবা, এতটুকুই তোমার কাজ, আর কিছুই না, ঠিক আছে? এত সুযোগ সুবিধা থাকার পরে যদি ভাই পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, এটা তোমার ব্যর্থতা ছাড়া কারো ব্যর্থতা না, এটা তোমারই ব্যর্থতা, ঠিক আছে? আমাদের সময় তো আমরা নতুন অনলাইন তখন জানি না, এইচএসসি যখন দেই তখনও জানি না যে অনলাইনে ক্লাস নেওয়া মানে স্যাররা ক্লাস নেন, শেষের দিকে গিয়ে এই তোমাদের সময় এসে আমরা জানতে পারছি হ্যাঁ যে আমাদের মানে অনলাইনে ক্লাস নেওয়া হয়, বাট এতটা অর্গানাইজ ছিল না, ঠিক আছে? এই প্রথম এডুকেশনেই মানে এইভাবে টেস্ট পেপার সলভিং ক্লাস কোথাও করানো হয়নি, ঠিক আছে? এডুকেশনও এইভাবে প্রথম, ঠিক আছে? অনেকে বলতেছে 11-র বি, ঠিক আছে? পিয়া বলছে 11-র বি, ওকে। আচ্ছা, তো আর মাত্র 10টা এমসিকিউ আছে, বেশি নাই। একজন ক্রেতার বাজার বলা হয়, ক্রেতা মানে এক, মানে মনো মানে কি এক, আর ক্রেতা মানে হচ্ছে সনি, তার মানে মনো সনি, তাহলে উত্তর হচ্ছে খ, উত্তর খ। এরপরে ক্লোজ আপ টুথপেস্ট কোন ধরনের বাজার, কোন বাজারের পণ্য, এইটার অ্যান্সার করো দেখি কে পারো। ক্লোজ আপ টুথপেস্ট, ক্লোজ আপ টুথপেস্ট কোন টুথপেস্ট কোন বাজারের পণ্য, এটা একটু অ্যান্সার করো জলদি, এটা তোমাদের থেকে নেই, একটু কনফিউজিং মনে হতে পারে, তো দেখি তোমাদের রেসপন্সটা দেখি তোমরা কি কি অ্যান্সার করো সেটার উপর দেখি, আমি একটু দেখি, জলদি কমেন্ট করিও। এমসিকিউ গুলো অনেক ইম্পর্টেন্ট, তো আমরা আশা করবো শেষ পর্যন্ত ক্লাসটা করবা, না হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আচ্ছা, 12-র গ, মাইশা মুবাশিরা বলছে 12-র গ, সে কনফিউজড। মানিক বলছে ঘ, ওকে। রোজিনা কিসের অ্যান্সার দিচ্ছে আমি বুঝতেছি না। সামিরা বলছে 12-র ঘ, পিয়া চৌধুরী বলছে 12-র গ, আফিয়া বলছে 12-র গ, মাহমুদা তানিয়া বলছে 12-র খ, ওকে। তো গ, ঘ, খ এগুলো নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড, তো এটার অ্যান্সার কি সেটা আমরা আগে দেখবো। হ্যাঁ, আমরা আগে অ্যান্সারটা দেখে নেই, দেখি তোমরা কি বলছো। ঘ, একচেটিয়া প্রতিযোগিতামূলক। তো অনেকে বলতেছো গ, এখন কথা হচ্ছে গ, গটা ক্লোজ আপ টুথপেস্ট কোন বাজারের পণ্য। ক্লোজ আপ টুথপেস্টটাকে তুমি মানে একচেটিয়া বাজারেও বলতে পারবা না, আবার পূর্ণ প্রতিযোগিতাও বলতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। কেন? এখন দেখো, ক্লোজ আপ কাছে আসার গল্প, ঠিক আছে? এত কাছে আসা যাবে না, ঠিক আছে? ক্লোজ আপ অ্যাড দেখে আবার বেশি কাছে আসার দরকার নাই, পরে থাবড়া থুবড়া খায় যাবা, পরে লাল গাল লাল করে বাসায় যেতে হবে। সো ক্লোজ আপ দেখে আবার ভাবেও না যে ওইভাবে তুমি হাই বললা আর কাছে চলে আসলো, ঠিক আছে? দিবা স্বপ্ন দেখা যাবে না, কারণ মাথায় রাখতে হবে সবার সবকিছু হয় না। ক্লোজ আপ, এরপরে কি আছে তোমার হচ্ছে আমাদের আর কি কি কোম্পানির টুথপেস্ট আছে, যেমন হচ্ছে হোয়াইট প্লাস বলে, তারপরে কি বলে থাকে আরো কি কি আছে, পেপসুডেন্ট আছে,
তারপর হচ্ছে মেসওয়াক আছে, আরও বিভিন্ন ধরনের, বাট বেশি না, কিন্তু কয়েকটা কোম্পানি আছে টুথপেস্টের, এখন নতুন নতুন অনেকগুলোই বের হয়েছে। তো এইরকম ক্লোজ আপ থেকে শুরু করে পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরনের তোমাদের হচ্ছে টুথপেস্ট পাওয়া যায়, ঠিক আছে। তো ওই যে টুথপেস্টগুলো, এগুলো কিন্তু কয়েকটা, সর্বোচ্চ কয়টা ধরো আমরা ধরলাম 8 থেকে 10টা এই টাইপের, ঠিক আছে। মানে আমরা বেশি ব্যবহার করে থাকি কোনগুলো, এই টাইপের গুলো তো ব্যবহার করে থাকি, এর বেশি তো ব্যবহার করি না। তো এগুলো কি, এগুলো হচ্ছে মানে একচেটিয়া টাইপের, বাট এখানে প্রতিযোগিতা আছে, এদের মধ্যে প্রতিযোগিতা আছে। এখন ক্লোজ আপের দাম যদি হুট করে অনেক বেশি বাড়ায় দেয়, তুমি ক্লোজ আপ ছেড়ে তুমি পেপসোডেন্ট নিতে পারো, ঠিক আছে। আরও একটা কি যেন একটা কোম্পানির টুথপেস্ট আছে, এখন নামটা খেয়াল আসতেছে না, কোলগেট, ঠিক আছে, কোলগেট আছে। সো এখানে আবার কোলগেটও আছে। সো এই জিনিসগুলো কি করে থাকে, মানে নিজেদের মধ্যে কি হয়ে থাকে, প্রতিযোগিতা হয়ে থাকে, বাট এরা কাইন্ড অফ একচেটিয়া, মানে কয়েকটা টুথপেস্ট, আবার এরা আবার যদি দাম নির্ধারণ করে, সবাই কাছাকাছি দাম নির্ধারণ করার চেষ্টা করে, ঠিক আছে। এখন যদি কোনোটা খুব ভালো হয়ে থাকে, তারা একটু দাম নির্ধারণ করে বেশি করে রাখে, কারণ সেটা আবার কি তোমার হচ্ছে ব্যক্তিদের অভ্যাসের উপর নির্ভর করে, ব্যবহারের উপর নির্ভর করে। সো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এটাকে তুমি একবারে অলিগোপলিও বলতে পারবা না, একদম যে নির্ধারিত 8-10-এর কম, বিষয়টা এরকমও না, বেশিও থাকতে পারে, বাট এরা কি কাইন্ড অফ একচেটিয়া, আবার প্রতিযোগিতাও এদের মাঝেও আবার প্রতিযোগিতা হয়ে থাকে, ঠিক আছে। কোনোটা যদি কোয়ালিটি বেশি ভালো হয়ে যায়, ওরা কি করে, তোমরা কোয়ালিটি ভালো করে দাও, না হলে দাম কমায় দাও, যাতে করে আমাদের দিকে কাস্টমাররা আকর্ষিত হয়, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন করবে, একটু এটা বুঝাইছি। এখন যদি কেউ ভুল করো, যারা দেখছো তারা যদি ভুল করো, তাদের যে কি অবস্থা হবে, তাদের বদদোয়া করে দিব আমি। দেখি জলদি অ্যান্সার করো, এটার অ্যান্সার জলদি করো, দেখি পারো কিনা। ভাই এটার অ্যান্সার ভুল করা কোনোভাবে সম্ভব না ভাই, ভুল করিও না, করো জলদি অ্যান্সার করো। যারা এখনো ক্লাস করতেছে, ইনশাল্লাহ এদের ভালো কিছুই হবে, এরা কমন পাবে পরীক্ষা থেকে, ঠিক আছে। এই প্রশ্ন থেকে তোমরা কমন পাবে, এটা শিওর থাকো, এখান থেকে কমন পাবা। না আফিয়া, অভাব নাই বিষয়টা এমন না, এখানে কয়েকটা পণ্য আছে, তো এনাদের মাঝে আবার প্রতিযোগিতা হয়, এই কারণে এটাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বলা হয়েছে। মানে এটাকে একবারে একচেটিয়াও বলা হয় নাই, আবার কি প্রতিযোগিতামূলকও বলা হচ্ছে না, ঠিক আছে, এই বিষয়টা এখানে বলছে। ওকে 13C, আচ্ছা 13C, এই প্রশ্নটা দিয়ে তোমাদের একটা সিকিউ থাকবে, গ্যারান্টি দিয়ে বললাম, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বলতেছি। এইখান থেকে এই টপিকটার উপর নির্ভর করে একটা সিকিউ থাকবে। সো সিকিউটা হবে 4 মার্কের, ঠিক আছে। ভাইয়ারা মনে রাখেন, যে কোনো বোর্ডে হতে পারে, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, এদিকে দিনাজপুর থেকে শুরু করে রাজশাহী, যশোর, ঠিক আছে, যত ধরনের বোর্ড আছে, এই রিলেটেড বাজার থেকে যদি কোশ্চেন করে, এই টপিকটার উপর একটা কোশ্চেন আসবে, অর্থাৎ বলবে যে জনাব ড্যাশ ক্ষতি স্বীকার করেও উৎপাদন করবেন কি না, তোমার মতামত দাও, অথবা তোমার সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে, এটাই বলবে। তো এখান থেকে তোমাদের সিরিয়াস একটা কি থাকতেছে, শিওর তাহলে কি থাকতেছে, এমসিকিউ তো থাকতেছে, সাথে সিকিউ থাকতেছে, বোঝা গেছে। একটা ক্লাস করলে এই টপিক থেকে তোমাদের শিওর প্রশ্ন করবে, এর বাইরে কোনো প্রশ্ন করার জায়গা নাই এখানে, ঠিক আছে। তো আমরা এইভাবে পড়বো। হ্যাঁ, এভারেজ কস্টটা যদি দামের থেকে বেশি হয়, তাহলে তো ক্ষতি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু দামটা যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে বেশি থাকে, তাহলে আমি উৎপাদন করব। যদি এটা এমন হয়ে যায় যে দামটা কমে গেছে আরো, তখন আমি বন্ধ করে দেবো, ভাই এখানে আমার ক্ষতি, এখানে আমার লাভ নেই, ঠিক আছে, এটাই বলতেছে। তারপরে কোন বাজারে দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তো ভূমি অক্ষের সমান্তরাল রেখা কোনটা হয়, পূর্ণ প্রতিযোগিতায় হয়, এর বেশি তো আর কিছু হয় না, তাই না, পূর্ণ প্রতিযোগিতায় হয়ে থাকে, পূর্ণ প্রতিযোগিতায় হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। ডুওপলি বাজারে বিক্রেতার সংখ্যা কত, হ্যাঁ বলো। এগুলো তোমাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য, বাট এগুলো আমরা পারার কথা। বিক্রেতার সাথে পলি রিলেটেড, আর ডুও মানে কি 2, তাহলে বিক্রেতার সংখ্যা কত, ডুওপলিতে বিক্রেতার সংখ্যা কত, ডুওপলিতে বিক্রেতার সংখ্যা হচ্ছে 2 জন, কারণ বিক্রেতার সাথে পলি রিলেটেড, সাথে কি ডুও মানে হচ্ছে 2, মনো মানে হচ্ছে 1, অলিগোপলি মানে হচ্ছে কয়েকজন, বাট 10-এর অধিক নয়, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া ইংলিশ ফ্রি ক্লাস নিতে বলেন, এটা তো আমি বলতে পারবো না, তোমাদের মহসিন স্যার, তোমাদের আলফি ম্যাম, আরো যে আছেন তারা, ওনারা যদি নেন, তেনারা যদি নিতে চান তাহলে নিতেই পারেন, আমার কোনো সমস্যা নাই, আমিও ফ্রি ক্লাস করব। ইংলিশে আমিও দুর্বল তোমাদের মতো, ঠিক আছে, আমিও তোমাদের মতো দুর্বল, আমি এইচএসসি পাস, এটাই হচ্ছে অবস্থা। ওকে 16, একচেটিয়া বাজারে একটি ফার্মের ভারসাম্য শর্ত,
একচেটিয়া বাজারে একটি ফার্মে ভারসাম্য শর্ত কখন হয়? শুরুতেই আমি আজকে ক্লাসে ফার্স্ট লাইন যেটা বলছি সেটা হচ্ছে ভারসাম্য শর্ত। ওই বলছি না যে ফরজ, মানে এই দুটো জিনিস জানতে হবে, তো এই হচ্ছে ফরজ। এখন বলো এটা কি হবে, বলো কি হবে? হ্যাঁ আব্দুল আহাদ কিসের অ্যান্সার করতেছো ভাইয়া? 14 না 15 না 16 আমি কেমনে বুঝবো? একটু মেনশন করে দাও। তেনারা কোন ভাষা স্যার? তেনারা হচ্ছে শুদ্ধ ভাষা, সাধু ভাষা, ঠিক আছে? সম্মানের সহিত, অতিরিক্ত সম্মানের সহিত বললাম আর কি। হ্যাঁ আপু টিপিটা সেই আপু দেখতে রিয়েল লাইফে বাস্তবে দেখতে এরকম, তো এই জন্য এনার ঠিক আছে মানাইছে, পারফেক্ট। ওকে মানিক বলছে 16 ক, ওকে 16 ক, কিন্তু 16 ক কেমনে হয় মানিক? মানিক হে বাবা মানিক, এটা কি করছো তুমি? একটু বুঝে শুনে অ্যান্সার করো। এ আর এর সাথে এমসি কেমনে মেলে? দেখতো তো মিল নাই, কোথায় এ আর কোথায় এমসি? এটাতে এমন হতো যে এম আর এমসি তাহলে মিলতেছে, অথবা এমসি আর এম আর মানে এম এম মিল আছে, তাও তোমার হয়তো। হ্যাঁ ওকে, তো এটা হবে কি? এটার অ্যান্সার হবে তোমার সত্যটা হবে এইরকম, এম আর সমান এমসি হইতে হবে, অথবা এমসি সমান এম আর হবে, আর এমসির ঢাল, এমসি রেখার ঢালটা বড় হবে, মার্জিনাল কস্ট রেখার ঢালটা বড় হবে এম আর রেখার ঢাল থেকে। এম আর রেখার ঢাল এগুলো মুখস্থ না করলে জীবনেও তুমি চিত্র বুঝবা না, ঠিক আছে? চিত্র বুঝতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, এতটুকুই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি হবে? 16 খ হবে এমসি ইকুয়াল এম আর, এমসি ইকুয়াল এম আর, ঠিক আছে? ওকে, এরপরে 16 পরে দেখবো আমরা 17 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই টাইপের কোশ্চেনও তোমাদের থাকবে, ঠিক আছে? এগুলো বোর্ডেরই কোশ্চেন, এগুলো বোর্ডেরই কোশ্চেন। এই যে সিলেট বোর্ড 2025-এ আসছে, সিলেট বোর্ড 2025-এ আসছে। না ম্যাডাম আমার হাত কেটে যায় নাই, মানে এখানে ইংলিশে পড়ে, ঢাবিতে ইংলিশে পড়া একটা মহিলা আমার পকেট থেকে টাকা চুরি করে পকেট মারতে গেছিল, তো আমি তাকে ধরতে গিয়ে সে আমার হাতে ছুরি চালা দিয়ে চলে গেছে। বিষয়টা হচ্ছে এইরকম, সমস্যা নেই। 16 ক হবে? এই 16 কিসের ক হবে? কেন 16 ক হবে? ভারসাম্য শর্ত বলছে এম আর ইকুয়াল এমসি হবে, অথবা এমসি ইকুয়াল এম আর হবে। কেন এ আর এর সাথে শর্ত মিলবে, ক মিলবে? হতাশ হতাশ। 17 এর এ, আচ্ছা 17 এর দেখি 17 কি আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল এম আর হয়, পি ইকুয়াল এ আর হয়, এ আর ইকুয়াল এম আর হয়। হ্যাঁ তিনটাই সমান হয়। এ কেন? পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এটা তো আমি বারবার বলতেছি। আয় হায়, এত সহজ কোশ্চেন যদি ভুল করো! এগুলো তো বাচ্চা লেভেলের কোশ্চেন, তোমরা কেন ভুল করতেছো? মনোযোগ কোথায়? একটা প্রশ্নের উত্তর দিতে গেলে আগে চিত্র দেখবা, চিত্র দেখবা। পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, হায় হায় খাইছে রে, খাইছে খাইছে, শেষ। 17 তিনটাই হবে, এটা তো এক কথা সোজা, এক কথায় শেষ, এটাকে জাস্ট ভাঙায় লিখছে। ওকে আচ্ছা, একজন বিক্রেতার বাজার হিসেবে কোন বাজারটি পরিচিত? একজন বিক্রেতার বাজার, বিক্রেতা মানে পলি, একজন মানে মনো। সো মনো পলি কোথায়? আপনি এখানে কোথায় আছে? পূর্ণ প্রতিযোগিতা হবে না, একচেটিয়া বাজার, মনোপসনি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো এখানে একচেটিয়া বাজার হইতে পারে, অথবা একচেটিয়া প্রতিযোগিতা, না প্রতিযোগিতা তো থাকবে না, তাহলে এটা কি একচেটিয়া হয় না? একচেটিয়া হয় না, কারণ এখানে বলছে কি একজন বিক্রেতা, সো এটাকে একচেটিয়া আমরা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? একচেটিয়ারই একটা ভাগ হচ্ছে কি মনোপলি। এটা আবার কনফিউজ হয় না, একচেটিয়া থেকে মনোপলি, মনোপসনি, ডুওপলি, ডুওপসনি, অলিগোপসনি, অলিগোপলি, এগুলো সব আসছে। আরো অনেক ধরনের বাজার আছে, ঠিক আছে? 9 থেকে 10 ধরনের ওখানে একটা বাজার দেওয়া আছে, ওইগুলো নাম মনে রাখা থাকবে না, সমস্যা। 19-এর অ্যান্সার দিয়েই দিছি, ওকে সমস্যা নাই। কোন বাজারটি মনোপসনি বাজারের বিপরীতে অবস্থান নির্দেশ করে? সেটা হচ্ছে মনোপলি। কোন বাজারটি মনোপসনি? মনোপসনি মানে একজন ক্রেতা, এটা বিপরীত হচ্ছে একজন বিক্রেতা, সো এটা হচ্ছে মনোপলি, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে লাস্ট কোশ্চেন আমাদের আজকের, সেটা কি দেখো তো? বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করে কে? এইটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করে কে? উৎপাদনকারী,
ক্রেতা সরকার দাম ব্যবস্থা। বাজার অর্থনীতিটা নির্ধারিত হয় দাম ব্যবস্থার মাধ্যমে। দাম ব্যবস্থাটা কিরকম? দাম ব্যবস্থা বলতে এটাকে বোঝাচ্ছে, সেটা কেউ নির্ধারণ করে না, এটা ডিমান্ড আর সাপ্লাইয়ের সাথে নির্ভর করে। ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে যে তোমার দামটা কোথায় থাকবে। এখানে ধরো একটা দাম থাকলো, এখন হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, তো ডিমান্ড বেড়ে গেলে সে উপরের দিকে উঠে যায়, তোমার নতুন দাম আসবে এই স্টারে, পি স্টারে অথবা P1 বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে নতুন দাম। এখন হঠাৎ করে আবার সাপ্লাই কি বেড়ে গেছে, তো সাপ্লাই বেড়ে গেলে সাপ্লাই নিচের দিকে চলে আসে, অর্থাৎ ডান দিকে চলে যায়, তার নতুন অবস্থায় দামটা আসতেছে এইটা P3। তো এই জিনিসগুলো আমরা বুঝাই দিব, তোমাদের এগুলো বুঝানো ক্লাসও আছে আমাদের, সব রেকর্ড ক্লাস পেয়ে যাবা। তো এখনো যারা ভর্তি হও নাই তাদের উদ্দেশ্যে কথা ভাইয়া, অবশ্যই আমরা ভালো কিছুই দিচ্ছি তোমাদেরকে। সো এখানে তোমরা ভর্তি হলে তোমরা এক্সাম ব্যাচ ফ্রিতে পাচ্ছ। মানে এক্সাম ব্যাচ কত ধরনের তোমাদের এখানে কোশ্চেন আছে, শুধুমাত্র দোয়া ও ভালোবাসার মাধ্যমে পেয়ে যাচ্ছ। তো এক্সাম ব্যাচ তো পাচ্ছই, এক্সাম অনেকগুলো হয়েও গেছে আমাদের এখানে। প্রি অ্যাডমিশন হিউম্যানিটিসের জন্য তোমরা কি পাচ্ছ দেখো, প্রি অ্যাডমিশন যারা নিবা তাদের জন্য আমাদের কোর্স এখানে অলরেডি আছেই, ঠিক আছে? তো এইগুলো তো আমরা পাইলাম। এখন এছাড়া কি আছে আমরা দেখাই, আমরা শুরুতে তো আমরা দেখাই নেই, সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা, ঠিক আছে? প্রি অ্যাডমিশন তো পরের কথা, আগে আমি এইচএসসি দিই ভাই, আগে বাঁচি, আগে বাকিটা তারপর দেখবো। তো এখানে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা এখনো ভর্তি হয় নাই তাদের জন্য বলতেছি, তোমরা এখানে যদি বাংলা ইংলিশ আইসিটি পড়ো তাহলে তোমাদের 40 করে ক্লাস, 40টা করে ক্লাস, বাট এর বেশিও হতে পারে। তো এটা কত কোর্স? 1399 টাকা, অবশ্যই অল্প কম। এখন আমরা যদি প্রাইভেট পড়তে চাইতাম অফলাইনে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে আমাদের 500 থেকে 700 টাকা দিতে হইতো। এগুলো হিসাব করে দেখো, তোমরা অর্থনীতি ক্লাস করতেছো, একটু জাস্ট বুঝবা, আশা করি ঠকবা না, ঠিক আছে? ঠকা যাবে না। অর্থনীতি পড়ে যদি লস করো তাহলে তো লাভ নাই, লস করলে তো জীবনটাই লস হয়ে গেল। আচ্ছা, টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচে এখন এইখানে যদি তোমরা গ্রুপ ভিত্তিক সব সাবজেক্ট নাও, বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি, মানে আমার সাবজেক্ট আছে আইসিটি, আমিও নিব, তোমাদের সাথে আইসিটি নিয়েও দেখা হবে, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, এতগুলো সাবজেক্ট মাত্র 1999 টাকায়। সো যারা এখনো ভর্তি হও নাই, টাকার কথা দেখার দরকার নেই, তুমি আগে দেখো ক্লাস কোয়ালিটি দেখবা, ক্লাস কোয়ান্টিটি দেখবা, তারা কি কি প্রোভাইড করছে এই সব বিষয়গুলো দেখো, ঠিক আছে? এটা দাম আরো বেশি হলে তোমরা অনেকেই ভর্তি হইতা, ঠিক আছে? তো আমরা জানি, বাট বিষয়টা কি সব দিকে খেয়াল রাখতে হয়। আর আমরা যারা অনলাইনে পড়াশোনা করি তারা অবশ্যই একটু হলেও সমস্যায় থাকতে হয়। অফলাইনে আমাদের বিভিন্ন ফিনান্সিয়াল সমস্যা থাকতেই পারে, দেশে অভাবের তো শেষ নেই ভাই, অভাবের তো শেষ নেই। আমার নিজেরও অভাব আছে। আমার এখন তোমরা যদি আমাকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিতে আমি খুশি হইতাম, ঠিক আছে? রাগ করতাম না। তো বিষয়টা হচ্ছে এইরকম। তো টাকার বিষয়টা আমরা বলতেছি কারণ কি, টাকাটা অবশ্যই এই সময় কম রাখা হচ্ছে, তোমরা জলদি ভর্তি হতে পারো। এটা একটা স্ট্র্যাটেজি আমাদের, যাতে আমাদের অডিয়েন্স বাড়ে অথবা স্টুডেন্ট বাড়ে, ঠিক আছে? তো অডিয়েন্স কখন? যখন তোমরা আমাদের ভিডিওগুলো দেখতেছো তখন অডিয়েন্স, বাট যখন ক্লাসগুলো করাচ্ছি আমরা তখন তোমরা আমাদের কি স্টুডেন্ট, ঠিক আছে? তো যদি কোনো মানে উপকার হয়ে থাকে, মনে হয় যে না ভাইয়ারা আসলে পড়াতে পারে, আশা করি নতুন বেশি কিছু পড়াই নেই, অল্প একটু পড়াইছি, বাট আমি বলতেছি এখান থেকে তুমি 3 থেকে 4 মার্ক পাবা শিওর, আর সৃজনশীল একটা ঘ নাম্বার তোমরা পেয়ে যাবা। তো আশা করি তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা তো ভর্তি হবা, সাথে তোমাদের ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করবা, ঠিক আছে? আমি এডুকেশনে যে স্টুডেন্ট ছিলাম, আমাকে আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল, 2টা ফ্রেন্ড, যে এডুকেশন বলে একটা পেজ আছে, এখানে ভর্তি হতে পারিস, মহসিন স্যার অনেক ভালো ক্লাস নেন, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এভাবেই আসলে পথ চলা তো শুরু হইলো। তো আশা করি তোমরা ভর্তি হবা, ঠিক আছে? ওকে, ঈদের সালামি দেন নাই? ঈদের সালামি দিবনি, সমস্যা নেই, ঈদের সালামি দিতে প্যারা নেই, তুমি আমারে বলিও, তুমি আমার মেসেজ দিও, সমস্যা নেই। তোমরা তো স্টুডেন্ট, তোমরা যেগুলো ভর্তি স্টুডেন্ট সেগুলো নিয়ে সমস্যা করতে নেই। হ্যাঁ, সালামি নিলে সালাম করতে হবে, আগে সালাম করবা, অটোমেটিক টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ফাতেমা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত ছিল। ফ্রিতে সবকিছু দেওয়া পসিবল না, যতটুকু দেওয়া যায় আমরা তার থেকে বেশি দিচ্ছি, আরও দিব, সমস্যা নেই। এটা দেওয়া মানে খারাপ কিছু না, ঠিক আছে? বাট এটা কি তোমাদেরকে বোঝানো যে হ্যাঁ তোমরা এখানে ভালো কিছুই পাবা। আমাদের দরকার স্টুডেন্ট, তোমাদের দরকার ভালো পড়াশোনা। তো তোমরা ভুল জায়গায় না গিয়ে আমাদের কাছেই আসো, আমরাই তো দিচ্ছি, তাই না? বিষয়টা এরকম হয়ে গেল। তো অনেক কথাই বলছি, কোনো ভুল টুল কিছু কথা বলে থাকলে দুঃখিত, সবাই মাফ করে দিবা। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবার সাথে আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, টাটা।